তোমরা অবগত আছো প্যান্ডামিক কোভিড-19 উপলক্ষে বিদ্যালয় প্রায় এক বছরের মতো বন্ধ আছে। সেই সাথে বিদ্যালয়ে আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে আছে এবং সরকারি নির্দেশনায় রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস পুনরায় আবার শুরু হয়েছে। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আনোয়ারুল্লাহ স্যার, সিনিয়র শিক্ষক, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের জন্য হিসাব বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায়ের আর্থিক বিবরণীর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সাথে যুক্ত থাকবে যতক্ষণ আমি ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খাতা কলম এবং তোমার যে পাঠ্য বইয়ের 10ম অধ্যায় তোমরা বের করে প্রস্তুত হও। বইয়ের দেখো 141 পৃষ্ঠার 10ম অধ্যায় আর্থিক বিবরণী। শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বিবরণী কি? আর্থিক বিবরণী কি? শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বিবরণী হচ্ছে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসায়ের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য যে সকল বিবরণী তৈরি করা হয় তাদেরকে বলা হয় আর্থিক বিবরণী। আমি আবার বলছি, আর্থিক বিবরণী একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় কি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর লক্ষ্য আর্থিক বিবরণীর লক্ষ্য দুটি। আর্থিক বিবরণীর লক্ষ্য দুইটি। নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসায়ের আর্থিক ফলাফল। নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসায়ের আর্থিক ফলাফল। ব্যবসায়ের আর্থিক ফলাফল অর্থাৎ মোট মুনাফা, নিট মুনাফা, মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা, পরিচালন মুনাফা ও নিট মুনাফা বা ক্ষতি। নিট মুনাফা বা ক্ষতি নিরূপণ করা। নিট মুনাফা বা ক্ষতি নিরূপণ করা বা নির্ণয় করা লাগে নিরূপণ করা। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় লক্ষ্যটি হচ্ছে নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের সম্পদ দায়
নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব জানা। মূলত আর্থিক বিবরণীর এই লক্ষ্য দুইটি। নির্দিষ্ট হিসাবকাল শেষে অর্থাৎ 1 বছর শেষে ব্যবসায়ের আর্থিক ফলাফল মানে মোট মুনাফা, পরিচালন মুনাফা ও নিট মুনাফা বা ক্ষতি নিরূপণ করা। আর দ্বিতীয় লক্ষ্যটি হচ্ছে শিক্ষার্থী নির্দিষ্ট দিনে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ কত, দায় কত এবং মালিকানা সত্ত্ব কত সেটা জানা। তারপরে এরপরে আসলে শিক্ষার্থী এই ব্যবসায়ের আর্থিক ফলাফল জানার জন্য আমাদেরকে যে সকল বিবরণী তৈরি করতে হবে সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে একটু আলোকপাত করব। তারপরে এই আর্থিক বিবরণীগুলো কি কি সেটা আমি ব্ল্যাকবোর্ডে লিখছি, তোমরা দেখো লিখে নিতে পারো, তোমরা খাতা কলম নাও লিখে নিতে পারো। এখানে লেখো করণীয়। আমরা এখানে কি কি করব, আমরা কি কি এখানে বিবরণী তৈরি করব। 1 নম্বর হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী প্রস্তুত। বিশদ আয় বিবরণী প্রস্তুত করা। অর্থাৎ মোট মুনাফা, পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা ও নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী, আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করলে ব্যবসা প্রতিষ্ঠানের আমরা মোট মুনাফা জানতে পারবো, পরিচালন মুনাফা জানতে পারবো, নিট মুনাফা বা ক্ষতি জানতে পারবো। অর্থাৎ এই 1 বছর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আমার মোট মুনাফা কত হইল, পরিচালন মুনাফা কত হলো, নিট মুনাফা বা ক্ষতি কত হলো সেটা আমরা জানতে পারবো। তারপরে দ্বিতীয়ত তোমাদেরকে তৈরি করতে হবে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে হবে। মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হবে। তারপরে তোমার আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তো শিক্ষার্থী, এই ব্যবসায়ের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য আমাদেরকে এই সকল বিবরণীগুলো তৈরি করতে হবে। এগুলি ছাড়াও আরো বিবরণী আছে যেগুলি আমাদের নবম দশম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়। আমাদের এই দশম শ্রেণীতে আমরা মোটামুটি এই বিবরণীগুলো প্রস্তুত করব। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই পাঠের বিষয় বিশদ আয় বিবরণী কিভাবে প্রস্তুত করবা এবং এই বিশদ আয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় এই সম্পর্কে আজকে আমি তোমাদের জন্য
আমাদের যে নির্ধারিত পাঠ্য বই আছে সেই পাঠ্য বই থেকে কিভাবে বিশদ-আয় বিবরণী প্রস্তুত করতে হয় সেই সম্পর্কে একটি আমি অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন দেখো 2 নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকো এবং বুঝার চেষ্টা করো। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে রিমঝিম এন্টারপ্রাইজ 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে কতিপয় ক্ষতিহান উদ্বৃত্ত ও প্রয়োজনীয় সমন্বয় সমূহ, একটা রেয়া মিল দেওয়া আছে আর কয়েকটি সমন্বয় দেওয়া আছে। শিক্ষার্থীবৃন্দ, রেয়া মিলে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় ও বিক্রয়, তারপরে আন্তঃপরিবহন দেওয়া আছে, ফেরত মানি, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত দেওয়া আছে, বাট্টা মানি, বাট্টা প্রদান, বাট্টা প্রাপ্তি দেওয়া আছে, বেতন দেওয়া আছে 9 মাসের, অর্থাৎ 9 মাসের বেতন দেওয়া হয়ে গেছে, আর 3 মাসের বেতন দেওয়া হয়নি, এটা হচ্ছে বকেয়া। আমদানি শুল্ক দেওয়া আছে, এটা ক্রয় সংক্রান্ত খরচ। মনিহারি, এটা হচ্ছে কি পরিচালন ব্যয়। বিজ্ঞাপন, এটাও পরিচালন ব্যয়। প্রাপ্য বিল, এটা হচ্ছে চলতি সম্পদ। আর কয়েকটি সমন্বয় দেওয়া আছে। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি, অর্থাৎ বাজার মূল্য 42,000 টাকা। প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকা মনিহারি অন্তর্ভুক্ত আছে। সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয় নাই। পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে। পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটা রেয়া মিল দেওয়া আছে আর কয়েকটি নিচে রেয়া মিলের নিচে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলি সমন্বয়। এই রেয়া মিল এবং সমন্বয়ের সাহায্য নিয়ে তোমাদেরকে যে নিচে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে 3টা প্রশ্ন বিশদ-আয় বিবরণীর অন্তর্ভুক্ত। তোমাকে বলছে উপযুক্ত তথ্য থেকে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মোট মুনাফা এত টাকা হলে বিশদ-আয় বিবরণী প্রস্তুত করো। এই ক, খ, গ 3টা প্রশ্নে বিশদ-আয় বিবরণীর অন্তর্ভুক্ত। এর জন্য আজকে আমার পাঠের বিষয় হল বিশদ-আয় বিবরণী। কিভাবে বিশদ-আয় বিবরণী তৈরি করবা এই অঙ্কটি সমাধানের মাধ্যমে তোমরা জানতে পারবা। তো শিক্ষার্থীবৃন্দ, ক নম্বরে বলছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নিট বিক্রয়ের আমরা এখন বের করব। এর জন্য তোমরা খাতায় গড় আঁকো, বিবরণ তোমরা জানো, বিবরণ বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এরকম করে একটা গড় তৈরি করো। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় এই যে আমি ব্ল্যাকবোর্ডে যেতটুকু জায়গা নিয়েছি তুমি খাতায় এতটুকু জায়গা নিলেই হয়ে যাবে। এই গড়টাকে আমরা নাম দিচ্ছি কি বিবরণ। বিবরণ, বিস্তারিত টাকা, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এখন আমরা যেটা করতেছি এটা হল 2 নং প্রশ্ন উত্তর ক। 2 নং প্রশ্ন উত্তর ক নম্বরটা আনসার করতেছি। তো শিক্ষার্থীবৃন্দ, নিট বিক্রয় বের করার নিয়মটি হচ্ছে তোমার বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করতে হবে, যেটা তুমি সমন্বয়ে থাকে অলিখিত বিক্রয়। তারপরে বিক্রয় থেকে বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত বাদ দিতে হবে, বিক্রয় বার্তা, কারবারি বার্তা বাদ দিতে হবে। তারপরে আমরা সবশেষ যে অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে নিট বিক্রয়। আরেকবার আমি বলতেছি, দেখো এই নিট বিক্রয় বের করার নিয়ম কি। সবার প্রথমে আমরা এখানে বিক্রয় লিখব। যদি উদ্দীপকে অলিখিত বিক্রয় থাকে তাহলে এখানে লেখে যোগ করব। তারপরে রেয়া মিলের ভিতরে অথবা সমন্বয়ে যদি বিক্রয় ফেরত আন্তঃফেরত থাকে তাইলে আমরা বিট করব। তারপরে রেয়া মিলের ভিতরে যদি বিক্রয় বার্তা থাকে, কারবারি বার্তা থাকে তাইলে আমরা বিট করব। তারপরে যে টাকাটা পাবো সেটাই হচ্ছে বিক্রয় বার্তা। তাই চলো এখন তোমাদের পাঠ্য বই দেখো। পাঠ্য বইয়ের 173 পৃষ্ঠা, যেটা রিমঝিম এন্টারপ্রাইজ, রেয়া মিলে দেখা যাচ্ছে ক্রয় ও বিক্রয়। বিক্রয় হচ্ছে তোমার 4,20,000 টাকা, বিক্রয় ক্রেডিট, আর বিক্রয় ফেরত থাকবে তোমার রেয়া মিলের ডেবিটে।
দেখো ফেরত একটা ডেবিট করে আছে, একটা ক্রেডিট করে আছে। ফেরত যেটা ডেবিট করে আছে এটা হচ্ছে তোমার বিক্রয় ফেরত। তাহলে ফেরত যেটা ডেবিটে আছে 12,000 টাকা, এটা হচ্ছে বিক্রয় ফেরত। আর সমন্বয়ে তোমার কোনো কিছু বলা নাই, সমন্বয়ে অলিখিত বিক্রয় নাই। তাইলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক করলেই আমরা নিট বিক্রয় পেয়ে যাব। তাইলে তোমরা খাতায় লেখো বিক্রয়, দেখো বিক্রয় 4,20,000 টাকা, বিক্রয় লেখো 4,20,000 টাকা মাইনাস অথবা লেখো বাদ বিক্রয় ফেরত, বাদ বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত কোনটা? ডেবিটে যে অ্যামাউন্ট আছে, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। তাহলে রেয়া মিলে ডেবিটে যেটা আছে সেটাই হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে বিপ করলে কত হইল? 4,08,000 টাকা। এইটাই হচ্ছে তোমার নিট বিক্রয়, এটাই হচ্ছে তোমার কি নিট বিক্রয়। এখানে তুমি লিখে দিতে পারো নিট বিক্রয়, নিট বিক্রয় কত? 4,08,000 টাকা। তাহলে আমাদের কয়ের উত্তর হয়ে গেল শিক্ষার্থী। তারপরে দেখো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে তোমার রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কি, এই যে তুমি বিক্রি করা 4,08,000 টাকা পাইছো, এর জন্য তুমি কত টাকা ব্যয় করছো, অর্থাৎ যে পণ্যগুলো আমি বিক্রি করলাম চলতি বছরে, এর জন্য আমি যে টাকা ব্যয় করছি এটাকে বলা হয় কি বিক্রিত পণ্যের ব্যয়। তো এখন খ নম্বরে বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাইলে আবার তোমরা এরকম করে গড় তৈরি করবা, টাকার জন্য গড় 3টা নিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য টাকার গড় কি 3টা নিবেও, 2টা নিলেও চলে, 2টা নিলেও চলে। শিক্ষার্থীগণ আমরা 2টা দিয়েই করি, কোনো সমস্যা নাই। বিক্রিত পণ্যের ব্যয় বলছে তো টাকার গড় 2টা নিলেও চলবে। তো এখন আমরা এখানে লিখি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তোমরা এরকম করে সবাই খাতায় গড় করো। 2 নং প্রশ্নোত্তর খ লেখো রিমঝিম এন্টারপ্রাইজের, লেখো রিমঝিম এন্টারপ্রাইজ, রিমঝিম এন্টারপ্রাইজ এর দেখো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তো শিক্ষার্থীগণ বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা বের করব, সবার প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য লিখবা। রেয়া মিলে যে প্রারম্ভিক মজুদ পণ্য আছে সেটা লিখবা, এবং প্রারম্ভিক মজুদ পণ্য সম্পর্কে সমন্বয়ে কিছু বলা আছে কিনা সেদিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো 2 নম্বর সমন্বয়ে বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 500 টাকা মনিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে একটি বিষয় আরেকটি বিষয়ের সাথে যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, বিপ করে দিতে হবে। তাহলে রেয়া মিলে যে প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 আছে, ওইটার সাথে মনিহারি 500 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে এই 500 টাকা আমরা বিপ করে দিব। লেখো প্রারম্ভিক মজুদ পণ্য 30,000। এখানে লেখো প্রারম্ভিক মজুদ পণ্য। সবার প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য লিখতে হবে। প্রারম্ভিক মজুদ পণ্য 30,000, আর প্রারম্ভিক মজুদের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত থাকলে এটাকে আমরা প্রারম্ভিক মনিহারি বলবো, মাইনাস প্রারম্ভিক মনিহারি, মাইনাস প্রারম্ভিক মনিহারি 500 টাকা। এটা যেহেতু বিয়োগ হবে তোমরা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো 29,500 টাকা। এরপরে শিক্ষার্থীবৃন্দ লিখতে হবে নিট ক্রয়, নিট ক্রয়। এবার দেখো নিট ক্রয় বের করার নিয়মটাকে তোমরা আমাকে লক্ষ্য করো। নিট ক্রয় বের করার নিয়ম হচ্ছে সবার প্রথমে তোমরা রেয়া মিল থেকে ক্রয় লিখবা, তারপরে সমন্বয়ে গিয়ে দেখবা কোনো ক্রয় আছে কিনা। যদি সমন্বয় বলে দ্বারে ক্রয় অলিখিত ক্রয় তাহলে যোগ করবা। তারপরে ক্রয় ফেরত, বই ফেরত থাকলে বিয়োগ করবা। যদি রেয়া মিলে ক্রয় বার্তা কারবারি বার্তা থেকে বিয়োগ করবা। সমন্বয়ে যদি মালিক কর্তৃক পণ্য উত্তোলন থাকে বিয়োগ করবা। বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে বিয়োগ করবা। চলো দেখি আমরা কি কি আছে।
দেখো রেয়া মিলিয়ে ক্রয় আছে তোমার 2,90,000 আর ফেরত একটা ডেবিট করে আছে, ক্রেডিট করে আছে। ক্রয় ডেবিট, ক্রয় ফেরত হচ্ছে তোমার ক্রেডিট। তাহলে ফেরত যেটা ক্রেডিট করে 5,000, এটা হচ্ছে তোমার ক্রয় ফেরত। আর রেয়া মিলের ভিতরে তোমার ক্রয় বার্তা, কারবারি বার্তা নাই, শুধু বার্তা আছে, এটা ক্রয় বার্তা হবে না। এবার সমন্বয়ে গিয়ে দেখো শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর সমন্বয়, সম্ভাব্য ক্রেতার মধ্যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয় না। এই বিনামূল্যে পণ্য বিতরণ, এটা ক্রয় থেকে বিয়োগ হয়। কেন ক্রয় থেকে বিয়োগ হয়? বিনামূল্যে পণ্য বিতরণ, এটা জাবেদা হচ্ছে তোমার বিজ্ঞাপন, ডেবিট, ক্রয়, ক্রেডিট। জাবেদার মধ্যে যদি ক্রয় ক্রেডিট হয়, তাহলে ক্রয় থেকে এটা বিয়োগ করতে হয়। তুমি সমন্বয় জাবেদা করে দেখবা ক্রয় ক্রেডিট, তাহলে কি হবে? এটা ক্রয় থেকে বিয়োগ করতে হবে। আর ক্রয় যদি ডেবিট হয়, ক্রয়ের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা লিখি, সবার প্রথমে লিখি ক্রয়। ক্রয় প্রথম করে লিখতে হবে ক্রয় 2,90,000, ক্রয় 2,90,000, তারপরে মাইনাস ক্রয় ফেরত। ক্রয় ফেরত হচ্ছে কত? ক্রয় ফেরত তোমরা বইয়ের দিকে দেখো, ক্রেডিট দিকে আছে 5,000, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 2,85,000, 2,85,000। ক্রয় ফেরত হচ্ছে তোমার 5,000, 2,85,000। তারপরে তুমি লেখো মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ 6,000, মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ 6,000। এটা ক্রয় থেকে বিয়োগ হয়, তাহলে বিয়োগ করে আমরা এই করে লিখি কত হয়? 2,79,000। এই 2,79,000 হচ্ছে তোমার নিট ক্রয়। নিট ক্রয়। শিক্ষার্থীবৃন্দ দেখো, বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় আমরা কি লিখলাম? প্রাথমিক মজুত পণ্য লিখলাম, নিট ক্রয় লিখলাম। আর এখানে নিচের দিকে আর কি বসবে? তোমার নিচের দিকে ক্রয় সংক্রান্ত খরচ বসবে। ক্রয় সংক্রান্ত খরচ কোনগুলা? পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, তারপরে শুল্ক, আমদানি শুল্ক, তারপরে তোমার কুলি খরচ, ডক চার্জ, বন্দর চার্জ, তারপরে তোমার কি জ্বালানি খরচ, হ্যাঁ, এগুলো হইল ক্রয় সংক্রান্ত খরচ। এগুলো এখানে অন্তর্ভুক্ত হবে, এগুলো এখানে বসবে, এখানে অথবা এখানে বসবে। তাই চলো দেখি আমরা, আমি যে বিষয়গুলো বলছি এগুলি আছে কিনা এখানে। দেখো রেয়া মিলে আন্তঃপরিবহন দেখা যাচ্ছে শিক্ষার্থী। এই আন্তঃপরিবহন বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত একটা বিষয়। আর হইল রেয়া মিলে দেখা যাচ্ছে আমদানি শুল্ক। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আন্তঃপরিবহন রেয়া মিলিয়ে আছে তোমার কত? 6,000। আবার সমন্বয় 4 নম্বরে গিয়ে দেখো পরিবহন খরচ আছে 3,000 টাকা বকেয়া। তাহলে যোগ করতে হবে, বকেয়া হইলে যোগ করতে হয়। বকেয়া মানে এটা চলতি সালের টাকা, আর অগ্রিম হইলে বিয়োগ করতে হয়। অগ্রিম মানে আগামী বছরের টাকা, এটা বিয়োগ করে দিতে হয়। তাহলে আন্তঃপরিবহন 6,000-এর সাথে 4 নম্বর সমন্বয় বলছে পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে, তাহলে এটা যোগ করতে হবে। তাহলে লেখো শিক্ষার্থীবৃন্দ, লেখো আন্তঃপরিবহন, দেখো আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন 6,000 টাকা, আন্তঃপরিবহন হচ্ছে 6,000, আন্তঃপরিবহন 6,000 যোগ বকেয়া, যোগ বকেয়া হচ্ছে তোমার 3,000। তাহলে 6,000 3,000 কত হইল? 9,000, 9,000। তারপরে শিক্ষার্থীবৃন্দ দেখো রেয়া মিলে একটা আছে আমদানি শুল্ক। এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত বিষয়। আমদানি শুল্ক, এটা ক্রয় সংক্রান্ত কাজ। আমদানি শুল্ক হচ্ছে 5,000। আর সমন্বয়ে দেখো দেওয়া আছে পণ্যান্তরের শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। যেহেতু অগ্রিম, তাহলে বাদ দিতে হবে। আমদানি শুল্ক লেখো তুমি, আমদানি শুল্ক হচ্ছে 5,000। এখানে আমরা লিখলাম কি? আমদানি শুল্ক, আমদানি শুল্ক 5,000, তারপরে মাইনাস অগ্রিম, মাইনাস অগ্রিম, মাইনাস অগ্রিম হচ্ছে কত? 1,000। যেহেতু মাইনাস বিয়োগ হবে, তাহলে বিয়োগ করে এই করে লিখলাম আমরা 4,000। তোমার রেয়া মিলে ক্রয় সংক্রান্ত খরচ নাই, তাহলে এগুলি যোগ করে দাও সবগুলো একসাথে। তাহলে সবগুলো একসাথে যোগ করলে কত আসতেছে তোমার? 0,05
0.005 এবার যোগ করা 4 আর 9 13, 13 আর 9 কত 22, 22 আর 9 কত 31 1, হাতে আছে কত 3, হাতে 3, 7 আর 3 কত 10, 10 আর 2 কত 12, 2 হাতে আছে 1, 2 আর 1 3, 3,21,500। তারপরে এখান থেকে তোমার বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য। দেখো মাইনাস সমাপনী মজুদ পণ্য, মাইনাস তোমরা লেখো খাতায় মাইনাস সমাপনী মজুদ পণ্য। দেখো সমাপনী মজুদ পণ্য বলছে ক্রয় মূল্য 40,000, বাজার মূল্য 2,000 টাকা বেশি, তাহলে বাজার মূল্য 42,000, ক্রয় মূল্য হইল 40,000, বাজার মূল্য 42,000, তাহলে সমাপনী মজুদ পণ্য উদ্দীপকের যদি ক্রয় মূল্য বাজার মূল্য দুইটাই থাকে, তাহলে ক্রয় মূল্য বাজার মূল্য দুইটার মধ্যে যেটা কম সেটাকে আমরা সমাপনী মজুদ পণ্য হিসাবে বিবেচনা করব, যেটা বড় সেটাকে বিবেচনা করব না। তাইলে এখানে হইল 40,000, তাইলে বিয়োগ করলে তোমার হবে কত 2,81,500। তোমরা এখানে সবাই লেখো 2,81,500 টাকা। কত হবে 2,81,500 টাকা হবে, 2,81,500, 2,81,500 টাকা হবে। এই 2,81,500 এটাই হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা দেখো সবাই দেখো তুলে নাও, সবাই খাতায় তুলে নাও। $2,81,500 টাকা। আশা করি তোমরা সবাই তোমাদের খাতায় উঠাইছ। এবার গ নম্বর প্রশ্ন বলছে মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদায় বিবরণী প্রস্তুত করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বিশদায় বিবরণী প্রস্তুত করব। তোমরা খাতায় আলাদা করে একটা পৃষ্ঠা নাও। আমি এটা মুছে ফেললাম। এখানে তোমরা লেখো রিমঝিম এন্টারপ্রাইজ, দেখো রিমঝিম। এখন আমরা গ নম্বরটা করতেছি, 2 নম্বরের গ, রিমঝিম এন্টারপ্রাইজ, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। বিশদায় বিবরণী তুমি এখানে সময় কি দেওয়া আছে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে লিখতে হবে। 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে, 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের, তোমরা লেখো খাতায় লেখো। এটা এই গড়টার নাম হবে বিবরণ, আর বাকি সবগুলাই টাকার গড়। এবার দেখো শিক্ষার্থীবৃন্দ, গ নম্বরে মোট মুনাফা দেওয়াই আছে, বিশদায় বিবরণী প্রস্তুত করা। তাইলে শুরুতে মোট মুনাফা লিখতে হবে। আমরা মোট মুনাফা লিখি, মোট মুনাফা 1,26,500 টাকা। দেখো মোট মুনাফা
মোট মুনাফা 1,26,500 টাকায় একেবারে সবশেষ ঘরে লিখতে হবে মোট মুনাফা 1,26,500 টাকা। তারপরে লিখতে হবে বাদ পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, পরিচালন ব্যয় হচ্ছে তোমার একটা ব্যবসা পরিচালনা করার জন্য যে সকল খরচ হয় এগুলিকে বলা হয় পরিচালন ব্যয়, অর্থাৎ এগুলিকে পরোক্ষ খরচ বলা হয়, পরোক্ষ খরচ বলা হয়। তাইলে এখন পরিচালন ব্যয় কোনগুলা, এখানে পরিচালন ব্যয়ের মধ্যে কোন কোনগুলা দেখো উদ্দীপকে দেওয়া আছে। দেখো উদ্দীপকে দেওয়া আছে বাট্টা, একটা ডেবিট আছে, ক্রেডিট আছে। যেটা ডেবিট আছে এটা পরিচালন ব্যয়, বেতন 9 মাসের এটা পরিচালন ব্যয়, মণিহারি পরিচালন ব্যয়, বিজ্ঞাপন পরিচালন ব্যয়। রেয়া মিলে 4টা বিষয় দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমার পরিচালন ব্যয়। আর এগুলির সাথে কিছু সম্পর্কিত বিষয় আছে সমন্বয়ে, এগুলির সাথে যোগবিয়োগ হবে। তো সবার প্রথমে আমরা মোট মুনাফা লিখছি, এবার লিখি বাদ পরিচালন ব্যয়। শুরুতে আমরা দেখো বাট্টা থেকে শুরু করি। দেখো বাট্টা প্রদান, বাট্টা প্রদান। দেখো বাট্টা ডেবিট দিকে আছে, যেটা ডেবিট দিকে আছে এটাকে আমরা কি বলবো, বাট্টা প্রদান। বাট্টা প্রদান হচ্ছে তোমার 60,000 টাকা, এটা পরিচালন ব্যয়। বাট্টা প্রদান 7,000 টাকা, এটা হচ্ছে পরিচালন ব্যয়। তারপরে দেখো শিক্ষার্থীবৃন্দ বেতন 9 মাসের বলছে, অর্থাৎ আমি অঙ্কটা করতেছি তো 1 বছরের জন্য। বেতন 9 মাসে মানে 9 মাসের বেতন দেওয়া হয়ে গেছে গা, আর 3 মাসে এখনো পর্যন্ত দেওয়া হয় নাই, এর জন্য এটাকে আমরা বকেয়া হিসেবে বিবেচনা করব। তাহলে প্রথমে লিখবো বেতন। বেতন দেখো 9 মাসে কত দেওয়া আছে, 54,000। শিক্ষার্থীবৃন্দ 9 মাসে যদি 54,000 হয়, 1 মাসে তাহলে কত, 9 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে। 54,000কে 9 দিয়ে ভাগ করো, দেখো কত পাওয়া গেল, 6,000। 1 মাসে 6,000, তাহলে 3 মাসে কত হবে, 3 দিয়ে গুণ করো, 3 6 18,000। তাহলে 18,000 টাকা হলো বকেয়া বেতন, কর্মচারীদেরকে এখনো দেওয়া হয় নাই। যোগ বকেয়া বেতন, বকেয়া বেতন 18,000, 18,000। তাহলে যোগ করলে কত হইল তোমার, 72,000। এই 72,000 হইল তোমার টোটাল বেতন। টোটাল বেতন হইল 72,000। তারপরে আসো মণিহারি। মণিহারি হচ্ছে তোমার 4,000। মণিহারি 4,000। দেখো সমন্বয়ে একটা বিষয় আছে, তোমার প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রারম্ভিক মণিহারিটা আমরা আগে লিখবো, প্রারম্ভিক মণিহারি। প্রারম্ভিক মণিহারি 500। প্রারম্ভিক মণিহারি 500। তারপরে প্লাস রেয়া মিলের যে মণিহারি আছে এটাকে আমরা বলবো কি মণিহারি ক্রয়, প্লাস মণিহারি ক্রয়, প্লাস মণিহারি ক্রয় কত, 4,000। মণিহারি ক্রয় 4,000। তাহলে যোগ করলে কত হলো, 4,500 টাকা। এই 2017 সালে মণিহারি বাবদ খরচ গেছে 4,500 টাকা ব্যবসা পরিচালনা করার জন্য। তারপরে আসো দেখো বিজ্ঞাপন আছে, রেয়া মিলিয়া দেওয়া আছে 12,000। বিজ্ঞাপন রেয়া মিলিয়া দেওয়া আছে 12,000, এটা পরিচালন ব্যয়। এই জন্য আমরা বিশদায় বিবরণীতে লিখলাম বিজ্ঞাপন 12,000। দেখো সমন্বয়ে একটা বিষয় আছে, সম্ভাব্য ক্রেতাদের মধ্যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসেবভুক্ত হয় নাই। শিক্ষার্থীবৃন্দ বিনামূল্যে পণ্য বিতরণ তোমরা একবার ক্রয় থেকে বিক্রি করবা, আরেকবার বিজ্ঞাপনের সাথে যোগ করবা, কারণ এটার জাবেদা কি, এটার জাবেদা হচ্ছে বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট। বিজ্ঞাপন যেহেতু ডেবিট, এটা বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। তাহলে লেখো প্লাস বিনামূল্যে পণ্য বিতরণ, প্লাস বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে
ক্রেতাদের মধ্যে ৬,০০০ টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা যায় ৬,০০০। তাহলে ৬,০০০, তাহলে ১২,০০০, ৬,০০০ কত হলে ১৮,০০০। ১৮,০০০ হচ্ছে মোট বিজ্ঞাপন, ১৮,০০০ টাকা হচ্ছে মোট বিজ্ঞাপন। শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি আমাদের পরিচালন ব্যয় যে কটা ছিল এই কটা সব লেখা হয়ে গেছে। এবার তোমরা সবগুলো যোগ করে ওই ঘরে দাও। তাহলে যোগ করলে কত আসতেছে তোমার? ৭২,০০০, ১৮,০০০ হচ্ছে তোমার ৯০,০০০, ৯৭,০০০, ১,০০,০০০, ৫০০। তোমার যোগ করলে আসতেছে ১,০০,০০০, হচ্ছে পরিচালন ব্যয়ের যোগফল। এখন আমরা বিয়োগ করলে কত পাবো? ১,৫০০ কে কত পাইতেছি আমরা? ২৫,০০০। এই ২৫,০০০ হচ্ছে পরিচালন মুনাফা। ২৫,০০০ হচ্ছে পরিচালন মুনাফা। এটা ১,০০,০০০, হচ্ছে পরিচালন ব্যয়ের যোগফল। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়ের যোগফল বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। এটার সাথে অন্যান্য আয় যোগ করতে হবে। যোগ অন্যান্য আয়, যোগ অন্যান্য আয়। উদ্দীপকের মধ্যে অন্যান্য আয় দেখো আছে বার্তা প্রাপ্তি, বার্তা প্রাপ্তি। অন্যান্য আয় প্রশ্নের মধ্যে একটাই আছে, বার্তা প্রাপ্তি। যেহেতু একটা আছে এটা সব শেষ করে গিয়ে বসে যাবে, সবার শেষে লাস্ট করে গিয়া তৃতীয় কলামে বসবে। বার্তা প্রাপ্তি কত? ১০,০০০। বার্তা প্রাপ্তি ১০,০০০। ১০,০০০ যোগ করলে আমরা কত পাইলাম? ৩৫,০০০। এই ৩৫,০০০ হচ্ছে নিট মুনাফা। ৩৫,০০০ হচ্ছে নিট মুনাফা। শিক্ষার্থীবৃন্দ দেখো, অন্যান্য আয় যোগ হয়, অন্যান্য ব্যয় বিয়োগ হয়, কিন্তু অন্যান্য ব্যয় আমাদের লেখার সুযোগ নাই। কারণ তোমার আমাদেরকে যে উদ্দীপকটা দিচ্ছে এখানে অন্যান্য ব্যয়ের কোনো বিষয় নাই। অন্যান্য ব্যয় কোনগুলা তোমরা জানো? মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতির সুদ, তারপরে শিক্ষানবিশ ভাতা, বিবিধ ক্ষতি, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, এগুলি হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে এই সকল বিষয়গুলো এই উদ্দীপকে নাই, যার জন্য আমাদের অন্যান্য ব্যয় লেখার সুযোগ নাই। তাহলে এখন অন্যান্য আয় যোগ করে যেতে পারছে সেটাই শিক্ষার্থী নিট মুনাফা। এর মাধ্যমে আমাদের এই ২ নম্বর অঙ্কের ক, খ, গ সবগুলো প্রশ্নের উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছ এবং তোমরা বাসায় এটা নিজে নিজে না দেখা করার চেষ্টা করবা। আবার তোমাদের জন্য আগামী সপ্তাহে আবার হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে আমি হাজির হব। তোমরা এতটুকু সময় ভালো থাকবে এবং ভালো মতো পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখে আজকে আমার হিসাব বিজ্ঞান ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।